মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের দ্বিতীয় ইউটিউব চ্যানেল MHS 2.0-তে। শুনতে থাকুন আজকের গল্প মুকুলিকা দাসের কলমে ক্যানভাস। জন্মানোর পর মানুষ প্রথম যাকে ভালোবাসতে শেখে সে হলো মা। এরপর বড় হওয়ার সঙ্গে সঙ্গে আশেপাশের বৃত্তেও সেই ভালোবাসা ক্রমশ ছড়িয়ে পড়ে। কিন্তু সে যেখানে যাকেই ভালোবাসুক না কেন, সেই ভালোবাসার মধ্যে অবশ্যই তার মায়ের ছাপটা থেকে যায়। প্রতিটা ভালোবাসা, প্রতিটা সম্পর্কের মধ্যে সে কেবল মাকেই খুঁজতে চায়। জীবনের তপ্ত মরুভূমিতে পথ হারিয়ে ফেলা এক শিল্পীর গল্প শোনাবো আজ, যে এমনি এক অদ্ভুত ভালোবাসা খুঁজে পেয়েছিল। শুনতে থাকুন মুকুলিকা দাসের কলমে ক্যানভাস। মেয়েটা একটু কালো, একটু না অনেকটাই। তবে অয়নের মতো ফ্রাস্ট্রেটেড মুখ থুবড়ে পড়া শিল্পীর কাছে আর কোনো অপশান নেই। তাছাড়া এত কম খরচায় কেউ ক্যানভাসের উল্টো দিকে দাঁড়াবে না। টাকা ছাড়া আজকাল কিচ্ছু পাওয়া যায় না, ভালোবাসাও নয়। দাদা, মেয়ে একটু কুৎসিত, তবে আপনি যা বলবেন তাই করবে। হ্যাঁ, আসলে অভাবী তো। বেশ, কালই নিয়ে এসো। দাদা, আমার পেমেন্টটা কালই সব পেয়ে যাবে। হ্যাঁ, বেশ বেশ বেশ। লোকটা তার হলদে ছোপ পড়া দাঁতগুলো অনেকখানি বের করে হাসতে হাসতে বেরিয়ে গেল। অয়ন কিছুক্ষণ বসে রইল। কেমন একটা দুর্বলতা কাজ করছে ওর ভেতর। অবশ্য নার্ভাস হয়ে যাওয়াটাই স্বাভাবিক। অয়নের হাতে এখন কিচ্ছু নেই। অবশ্য অধিকাংশ শিল্পীদের ক্ষেত্রে তাই হয়। শিল্পী মানুষদের এইটাই স্বভাব। তারা কোনো কিছু সঞ্চয় করতে জানে না। আবেগ হোক বা অর্থ, নিজের সবটাই উজাড় করে দিয়ে দেয়। অয়ন সর্বস্ব ঢেলেছিল লাস্ট এক্সিবিশনে, প্রায় 2 বছর আগে। দর্শকেরা দাম দিয়ে কেনেনি। অনেকে সমালোচনা করে বলেছে ছবির মধ্যে উত্তেজক কিছু নেই। ডাস্টবিন হাতড়ানো ছেলেটা কিংবা মুখে রংচং মাখা কিশোরী, ভিখারি মায়ের শুকিয়ে যাওয়া শরীরে শিশুটির খাদ্য খোঁজার আপ্রাণ চেষ্টা, চা বাগানের হাড় জিরজিরে বাচ্চা মেয়ের শুকনো মুখ, এসবই ছিল ওর আঁকার বিষয়। আলো আঁধারিতে সমাজের পচে যাওয়া দিকগুলো দেখিয়েছিল। ছবিগুলো দেখে হা হুতাশ করা যায়, চুকচুক শব্দ করে বলা যায় এই দেশের কিচ্ছু হবে না। রাজনীতি সমাজনীতি নিয়ে লম্বা বক্তব্য পেশ করা যায়, কিন্তু সুসজ্জিত ড্রয়িং রুমে ঝোলানো ইম্পসিবল। এতে যে দামি দামি আসবাবপত্রে সজ্জিত ড্রয়িং রুম কালিমালিপ্ত হবে বাস্তবের আলকাতরায়। স্বপ্নের জগতে বা ঘরে বাস্তবতার কোনো জায়গা নেই। অয়নের কোনো ছবি বিক্রি হয়নি। 2-1 আগ্রহ দেখালেও এত কম দাম চেয়েছিল যে ছবির পেছনের খরচটুকুও তাতে উঠবে না। আসলে আর্টিস্টদের মূল্য বোঝার মতন মানসিকতা সবার থাকে না। দীর্ঘশ্বাস ছাড়া কিছুই পায়নি অয়ন। শেষে একটা বস্তি বাড়ির মেয়ে আমার বাড়িতে, তার জন্য তোমায় 5,000 দিতে হবে? আর ইউ অ্যান ইডিয়েট? টাকাটা আমি তোমার থেকে ধার নিচ্ছি সুস্মিতা। আর বাড়িটাও তোমার একার নয়, আমারও। তুমি ধার শোধ করতে পারবে? রিয়েলি? লোক হাসিও নয়ন। আমি টাকাটা দিচ্ছি, কিন্তু আমি ওসব নোংরা লোকের সাথে থাকতে পারবো না। তোমার আঁকার শখ হয়েছে তো আমাদের ফার্ম হাউসটা নিতে পারো। বুধনকে পাঠিয়ে দেবো তোমার সাথে। আমি বাপিকে ফোন করে দিচ্ছি। অয়নের বুকের মধ্যে কাঁটার মতন বেঁধে সুস্মিতার এক একটি কথা। অবশ্য ওর মতো অকর্মণ্য জামাইকে শ্বশুরের উপর ভরসা করতেই হয়।
অনাথ অয়নের তো ভালোবাসার মানুষ সুস্মিতা ছাড়া আর কেউ নেই, কিন্তু সেখানে ভালোবাসা আর আত্মসম্মানটাই যেন দিন দিন উবে যাচ্ছে কর্পূরের মতন। অয়নের মনে হয় দিন দিন ওর মেরুদণ্ডটা বাঁকা হয়ে যাচ্ছে। মেয়েটির নাম সুধা। ছবিতে যতটা খারাপ দেখতে লাগছিল এখন অতটা লাগছে না। বয়স বড়জোর 20 কি 21 হবে, বা বেশিও হতে পারে খানিক, কিন্তু 25 পেরোয়নি এটুকু নিশ্চিতভাবে বলা যায়। হাতে ছোট ব্যাগ, লাগেজ বলতে তেমন কিছু নেই। গায়ে গোলাপি সালোয়ার কামিজ, বুক অবধি ওড়না নামানো, মাথা এতটাই নিচু যে চেহারা দেখা যাচ্ছে না। সবটা দেখে কোনো দিক থেকেই মেয়েটিকে বস্তি বাড়ির মেয়ে বলে মনে হচ্ছে না। পোশাক আশাকে অভাবের ছাপ স্পষ্ট হলেও যথেষ্ট রুচিশীল। সস্তা হলেই যে কোনো বস্তুকে রুচিশীলতার মাপকাঠিতে মাপা যাবে না, এই মানসিকতা অয়নের নেই। সুধাকে একটা চেয়ারে বসিয়েই সেই দালাল লোকটি হলদে ছোপ পড়া দাঁত বার করে হাসতে হাসতে এগিয়ে আসে অয়নের দিকে। দাদা, আমার পেমেন্টটা। ও হ্যাঁ, 5,000। আর মেয়েটিকে বলেছো তো যে মাস শেষে 5,000 পেয়ে যাবে? একদম দাদা, একদম। আপনি যা যা বলেছেন সবটা বলেই ওকে এনেছি এখানে। আমি আসি তবে। হ্যাঁ ঠিক আছে, এসো। লোকটি বেরিয়ে যেতেই অয়ন সুধার দিকে তাকায়। সুধা সালোয়ারের ওড়না আঙুলে পেঁচিয়েই যাচ্ছে। ওর কপালে বিন্দু বিন্দু ঘাম। সেটা গরমে না ভয়ে নাকি সংকোচে তা অয়ন বুঝতে পারে না। তুমি অনেক দূর থেকে এসেছো, এখন একটু বিশ্রাম করো, বিকেলে কাজ শুরু হবে। আচ্ছা। বুধন, এই বুধন। আসি দাদা বাবু। আচ্ছা বাবা, একটু যা তো, ওকে ঘরটা একটু দেখিয়ে দে। বিকেলে সুধার ঘরে আসে অয়ন। অবাক হয়ে যায়, এত ছোট ঘরটাকেও কি সুন্দর সাজিয়ে নিয়েছে। মেয়েদের বুঝি এজন্যই লক্ষ্মী বলে। অসুন্দর জিনিসকেও গুছিয়ে সুন্দর করে তুলবার ক্ষমতা রাখে তারা। এখন কি কাজ শুরু হবে? হ্যাঁ হবে, তবে তার আগে আমার কিছু বলার আছে। বলুন। একটু মন দিয়ে শোনো। আমি আর্টিস্ট, মানে যে ছবি আঁকি। অনেক জায়গায় আমার আঁকা পাঠিয়েছি কোনো বড় প্রজেক্ট যদি পাই তার জন্য। প্রায় 2 বছর পর একটি বিদেশি কালচারাল সোসাইটি আমার কিছু আঁকা কিনে নিয়ে যেতে চেয়েছে। তবে সে আঁকা নতুন হতে হবে এবং বিষয় হবে বাংলার একটি মেয়ের সরল জীবনযাপন। আমি অনেক জায়গায় খোঁজ নিয়েছি, কিন্তু কেউ রাজি হচ্ছিল না। সবাই এত প্রফেশনাল যে আমি সামলে নিতে পারতাম না। আমি একদম প্রফেশনালদের মতন কাজ করতে পারি না, জানো তো। আর তাছাড়াও সবটা খুইয়েছি নিজে। থাক সে কথা। তোমাকে আমার কাছে প্রায় ধরো 2 মাসের মতন থাকতে হবে। প্রতি মাসে পাবে 5,000 টাকা। খাওয়া থাকার সমস্যা নেই। আমার শ্বশুরমশাইয়ের এই ফার্ম হাউসেই থাকবো আমরা। আর আমাদের সঙ্গে থাকবে বুধন। মাঝে মাঝে আমার স্ত্রী আসতে পারে, আবার নাও পারে। আর আমি যেটুকু নিজেকে জানি তাতে নারী ঘটিত কোনো সমস্যা তৈরি করব তা আমার সাধ্যের মধ্যে নেই। তাই সে ব্যাপারে তুমি নিশ্চিত থাকতে পারো। তাও যদি মনে হয় যে তোমার অস্বস্তি হচ্ছে, তুমি এখনো বাড়ি ফিরতে পারো। ইনফ্যাক্ট আমি নিজেই ব্যবস্থা করে দেবো। আমি যাব না, যা বলবেন সেটাই করব। বেশ, তবে এসো আমার হলরুমে, ওখান থেকেই কাজ শুরু হবে। হ্যাঁ,
কাজটা কিন্তু ভীষণ বিরক্তিকর। মানে অসীম ধৈর্যের ক্ষমতাধারী না হলে কিন্তু হাঁপিয়ে উঠবে। ভয় নেই, ধৈর্য আছে বলেই এখনো টিকে আছে। আপনি যেমনটা চাইবেন তেমনই হবে। অয়ন অনেক দিন পর তার ক্যানভাস গুছিয়ে বসে। মোটা ব্রাশগুলো কতদিন চিত্রকরে ছোঁয়া পায়নি। ক্যানভাসের সাদা পোর্টটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। কেমন যেন মনে হয় কাপড়টায় সাদা ছোপ। ওরাও কি অয়নের মন খারাপটা বোঝে? না, ছোপ এবার সরাতেই হবে। ভাঙা মন জোড়া লাগাতেই হবে এক একটা তুলির আঁচড়ে। সাদা রঙের আস্তরণ পড়তে থাকে প্রথমে। বিশেষ ধরনের এই কাপড়ে অয়েল পেন্টিং করার সুবিধা আছে। নিজের পছন্দ মতো মাপে ছবি অঙ্কন করা সম্ভব। তাই বোর্ড না নিয়ে কাপড়েই স্বাচ্ছন্দ্য বোধ করেও। এরই মাঝে সুধা এসে দাঁড়ায়। সদ্য স্নান সেরে এসেছে। ভেজা চুল থেকে জল চুইয়ে পড়ছে আর ভিজিয়ে দিচ্ছে ওর লাল পাড় শাড়িটা। কপালে একটা লাল টিপ পড়েছে, হাতে দুগাছা চুড়ি। অয়ন কিছুক্ষণ তাকিয়ে থাকে। এতক্ষণে মেয়েটাকে ভালো মতো দেখবার সুযোগ এসেছে। অনেকক্ষণ তাকিয়ে থেকে অয়ন মনে মনেই বলে ওঠে, আচ্ছা সুধা তো কুৎসিত নয়, ওর হাসিটা তো আগে দেখিনি। দাদা, কোথায় বসবো? তুমি শাড়ি পরলে যে? আপনি বললেন যে বাংলার সাদা মাটা মেয়ে, তাই শাড়ির কথাটাই মনে হলো আগে। দুটোই শাড়ি এনেছি। কেন দাদা, ভালো লাগছে না? বদলে আসবো? না না, এই আইডিয়াটা মাথায় আসেনি জানো। বেশ লাগছে দেখতে। তুমি ওই টুলটায় বসো, বেশি নড়বে না। যেভাবে আরাম পাবে সেভাবেই বসো। হ্যাঁ আচ্ছা। অয়ন পেন্সিল তুলে নেয়। 2B, এক একটা আঁচড় আর একবার সুধাকে মন দিয়ে দেখা। সুধা অয়নের দিকে সোজা তাকিয়ে। অয়নের খোঁচা খোঁচা দাড়ি, নাচড়ানো এলোমেলো কোঁকড়ানো চুল, শার্টের প্রথম দুটো খোলা বোতামে লোমশ বুক, সবটা খুব স্পষ্টভাবে সুধার চোখে ধরা দেয়। আরও খানিকটা তাকিয়ে থাকতেই সুধার চোখে পড়ে অয়নের চোখটা বড় মায়া ভরা। এক একটা জ্যোৎস্না ভরা রাতে নির্জনতার মধ্যে যেমন মায়া থাকে, সেই মায়ায় জড়িয়ে পড়লে সময় থমকে যায় আর উঠতে ইচ্ছা করে না, তেমন মায়া। সুধা মাথা নামিয়ে নেয়। নড়ো না, আজকে স্ট্রাকচারটা হয়ে গেলে কাল সুবিধা হবে করতে। রঙের কত প্রলেপ দিতে হয়, ওসব একবার ঘুরে চলে গেলে আঁকাই টেনে নিয়ে যায় গন্তব্যস্থলে। সুধা কিছু বলে না, আবার সেই চোখের দিকে তাকিয়ে থাকে। সুধার চারপাশটা আস্তে আস্তে নিঝুম হতে থাকে। সুধা কি কোনো ঘোরে চলে যাচ্ছে? অয়ন কি কোনো জাদু জানে? ওই চোখ দিয়ে যতবার সুধার দিকে তাকাচ্ছে অয়ন, ততবার ভেতরে হালকা কাঁপুনি দিচ্ছে সুধার। একটা মেয়ে কত রকম চাহনি দেখে বড় হয়, বেশিরভাগই কামুকতায় ভরা, যা দেখলে গা ঘিন ঘিন করে ওঠে। কিন্তু অয়নের এই তাকানোয় এত কিসের গভীরতা? ভেতরের কোন গহনে লুকিয়ে থাকা খাঁচা বন্দি ইচ্ছে পাখিকে বারবার দুলিয়ে দিয়ে যাচ্ছে। এ যদি জাদু না হয় তাহলে জাদু কি? আচ্ছা, একবার এদিকে আসুন তো, দেখুন তো পছন্দ হয় কিনা। সুধা অবাক হয়ে ক্যানভাসে নিজেকে দেখে। ও কি আদৌ এত সুন্দর?
অনেকক্ষণ সেদিকে তাকিয়ে থাকতে থাকতে চোখের কোণে জল জমে ওর। বুঝলে, অনেক বছর বসে রয়েছে হাত, সময় লাগবে পুরনো ছন্দে ফিরতে। এই জন্যই তো তোমায় 2 মাস বলেছি। আচ্ছা যাও, খেয়ে শুয়ে পড়ো। আপনি? আর্টিস্টদের আবার খাওয়া, ঘুম, অনেক কিছু ভাবার আছে জানো। ব্যাকগ্রাউন্ড কেমন যাবে, কেমন কম্বিনেশন হবে, অনেক ব্যাপার। ও তুমি বুঝবে না, তুমি যাও খেয়ে নাও। এভাবে 7 দিন মতন কাজ চলে। একটা ক্যানভাস প্রায় দাঁড়িয়ে গিয়েছে, কিন্তু ইনডোরে কাজ করতে আর মন চাইছে না অয়নের। আউটডোরে না গেলে হচ্ছেই না। সুধাকে এই ব্যাপারটা জানাতে হবে। এটা ভাবতেই সোজা সুধার ঘরে চলে যায়। আচ্ছা শোনো না, বলছি। সুধা তখন সবে স্নান করে বেরিয়েছে। মাথায় ভিজে পেঁচানো গামছা, আলু থালু করে পরা একটা সুতির ছাপা শাড়ি, তার আঁচল থেকে মেঝে অবধি গড়াচ্ছে। টেবিলে রাখা পেতলের ছোট্ট রাধাকৃষ্ণ, তাকেই প্রণাম করছে মাথা ঠেকিয়ে। বিড়বিড় করে কোনো মন্ত্র পড়ছে। অয়ন অবাক হয় আর একবার। মাকে শেষ দেখেছে এভাবে তুলসী মঞ্চে। সেও তো কোন ছোটবেলার কথা। ছোটবেলার কথা মনে হলে অয়নের ভেতরটা কেমন হু হু করে ওঠে। কি ভালো ছিল সেই সহজ সরল গ্রাম্য দিনগুলো। মায়ের কাছে ঘেঁষে থাকতো সব সময়। মায়ের গায়ে অদ্ভুত গন্ধ পেত তখন। মাকে জড়িয়ে ধরতো আদরে। সুধার গায়েও কি অমন গন্ধ আছে? একবার যদি, ছি, কি সব ভাবছে ও? সকলকে ভালো রেখো ঠাকুর। আপনি কখন এলেন দাদা? বসুন না। না না, বসার সময় নেই। ভাগ্যে সেই সময় এসেছিলাম, নয়তো দেখতে পেতাম না তোমায় এভাবে। এই যে তুমি প্রণাম করছিলে না, ঠিক এইরকম একটা ছবি চাই আমার। এমন মানে একদম এইরকমই? একদম। তারপরের 15 দিন সুধা একইভাবে দাঁড়িয়ে থেকেছে। কৃষ্ণের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকতে থাকতে আর চোখে অয়নকেও দেখে নিয়েছে সুধা। মাঝে মাঝে ওর ভেতর থেকে কেউ যেন জানান দিচ্ছিল, কি ভাবছিস রে, এত কেন ভাবছিস? এই তোর ইষ্ট দেবতা, যার মূর্তি পূজিত হয়েছে তোর হাতে, তোর অন্তরাত্মা দিয়ে। যা, ছুঁয়ে আয় তার 2 পা, ঠাঁই নে তার কাছে। সে যে বড় পবিত্র, বড় উদার মনের মানুষ। সাক্ষাৎ কৃষ্ণ যদি ইনি না হন, তবে আর কেউ নয়। যতবার সুধা এটা ভেবেছে, ততবার ধিক্কার দিয়েছে নিজেকে। কি ভাবছে ও এসব? কেনই বা ভাবছে? যা হওয়ার নয়, যা মরীচিকা, তার পেছনে কেন ছুটছে? কিন্তু মন তো নিজের হুজুগেই চলে। সে যা বোঝে তেমনই মেনে চলে। তাই সুধার ধিক্কারকে অগ্রাহ্য করে কোনো এক অদৃশ্য মায়া ডোরে সে বাঁধা পড়তে থাকে অয়নের অন্তরাত্মার সাথে, তার কৃষ্ণের সাথে। আচ্ছা, অয়নের অন্তরাত্মা কি বুঝতে পারছে? এক অদৃশ্য আকর্ষণী শক্তিতে সুধা অয়নকে আষ্টে পৃষ্ঠে বাঁধছে। অন্যদিকে অয়ন ভেবেছে তার মায়ের কথা, তার হারিয়ে যাওয়া মা, তার আকাশের তারা হয়ে যাওয়া মা, তার ঘুমের ওষুধ মা, তার আহ্লাদের জায়গাটুকু তার মা। সেই মা তাকে ছেড়ে চলে গিয়েছে কবে। সেই জবে থেকে অয়নের ভাগ্যবিধাতা মুখ ফিরিয়ে নিয়েছে
যবে থেকে অয়নের ঘুমহীন রাতগুলো বিলীন হয়েছে যন্ত্রণার মরুভূমিতে, সেই দিন থেকে হঠাৎ সুধার এই আগমনে তার মনে হয় সব যেন ঠিক হয়ে যাবে। সব হারিয়ে যাওয়া রূপকথার দিনগুলো আবার ফিরে আসবে। আসলে এমন হয়, কিছু কিছু মানুষ কাছে এলেই জীবন পাল্টাতে থাকে। ভালো থাকার অনভ্যাসগুলো আবার অভ্যাসের চক্রে আসতে শুরু করে। নিজেকে ভালোবাসতে ইচ্ছা করে, আর সবচেয়ে বেশি ভালোবাসতে ইচ্ছা করে সেই মানুষটিকে যে তার মায়ের মতোই ভালো। সুস্মিতা কোনো দিন অয়নের মায়ের মতন হতে পারেনি। সব মেয়েরা ঠিক মায়ের মতন হতে পারে না বলেই অয়নের ধারণা। তাহলে সুধা কেন ঠিক ওর মায়ের মতন ভালো? সুধাকে কি অয়ন ভালোবেসে ফেলেছে? তৃতীয় ক্যানভাসের জন্য অয়ন আউটডোর করবে বলে ঠিক করে নেয়। ফার্ম হাউসটার খুব কাছেই যে এমন একটা নদী পাওয়া যাবে সেটা অয়ন ভাবেনি। ওসব খোঁজ এনেছে বুধনি। জানেন, আমার বাড়ির পাশেও এমন নদী, তবে সে পাহাড়ি, তিস্তা। তিস্তার জীবনে অনেক চড়াই উচ্চাই। তার জীবনে রসদ কম, কিন্তু জীবনী শক্তিটা অনেক বেশি। তুমি নদী খুব ভালোবাসো, তাই না সুধা? নদী কে না ভালোবাসি বলুন? আমাকে যদি বলেন ঘন্টার ঘন্টা এই জলে পা ডুবিয়ে বসে থাকতে, আমি রাজি। চোখ বুঝলেই আমি তিস্তার আওয়াজ শুনি, সেখানে স্নান করি, আমার বান্ধবীদের সাথে রং বেরঙের পাথর কুড়োই। অবশ্য এই নদীতে পাথর পাবেন না, আপনাদের নদী তো সমতলের। আচ্ছা, তাহলে এই জলেও বসো না, পা ডুবি? সত্যি? আচ্ছা, একটা কাজ করো তো, চুলটা খুলে বসো। সুধা মন্ত্র বিমুগ্ধের মতন বসে পাড়ের অনেকটা নিচে। ওপর থেকে পেন্সিলের আঁচড় কাটে অয়ন। তারপর প্যালেট সাজায় একটার পর একটা রং দিয়ে, নতুন কোণের মতন। রংহীন জলবাটি ভরে ওঠে একটার পর একটা রঙে। অয়নের হঠাৎ করে খুব ভালো লাগে বর্ণহীন জলে রঙের মিশে যাওয়া দেখতে। নিজের জীবনের সাথে বড় মিল পায়। সুধা নদীর জলে পা ডুবিয়ে বসে আছে। ওর চোখ বুজে আসছে আরামে। একে একে ভেসে ওঠে সুখ স্মৃতির দিনগুলো। চোখ বুজে প্রায় ঘুমিয়ে পড়েছে। স্বপ্ন আসে ওর অনেক দিন পর। অয়নের বুকে ও মাথা রাখছে, আর ওর কালো কপালে আদর করছে অয়ন। সেই জায়গায় দিন কয়েক যাতায়াত চলে। সুধা আজকাল অয়নের খেয়াল রাখতে শুরু করেছে। অয়নের সিগারেট খাওয়া বাদ, সময় মতো খাওয়া, ঘুম সব সুধা দেখে। অয়ন কিচ্ছু বলে না। ও জানে সুধা ওর কেউ নয়, তবু ওর দু একটা বকুনি খেতে ওর বেশ লাগে। ওর এলোমেলো ঘর গুছিয়ে রাখে, রং তুলি আর এখানে ওখানে পড়ে থাকে না। অয়নের চুলগুলো আঁচড়ানো হয় পরিপাটি করে। অয়ন শুধু বলে, সুধা তুমি কেন মায়ের মতন? সুধা হাসে। অয়ন আজ ওর শেষ আঁকাটা ধরবে, কিন্তু কি আঁকবে জানে না। সুধা বলুন। মেয়েরা কি চায়? কি আঁকলে মেয়েরা ভাববে যে আমি ওদের আঁকাই এঁকেছি? আসলে আঁকার মধ্যে যদি মানুষের কথাই বলতে না পারলাম, তাহলে আর কিসের আর্টিস্ট? আচ্ছা, হঠাৎ মেয়েদের পেছনে পড়লেন কেন? মানে আঁকছেন ভালো কথা, কিন্তু এত গভীরে গিয়েই বা কী হবে?
কেন এত জানার ইচ্ছে? তোমাকে দেখে। কেন? জানি না, তোমাকে দেখলে আমার বড় নিজের মনে হয়। তোমার কাছে এলে বড্ড বড্ড শান্তি পাই। সুধা, তুমি কেন ওখানে থাকো? তুমি তো বস্তিতে থাকার মেয়ে নও, তুমি অন্য কিছু। তুমি তুমি খুব স্বাভাবিক, সাধারণ। কৃত্রিমতার যুগে তোমাকে তাই আলাদা করে চোখে পড়ে। তোমাকে যে কাছ থেকে দেখবে সে ভুলতেই পারবে না। সুধা, তুমি নিজেকে ধরা দিতে চাইছো না কেন? কেন আমার থেকে দূরে পালাচ্ছ? সবাইকে ধরা দিতেই হবে? কেউ কেউ পালিয়েই বাঁচে। কেন পালাবে? ধরা তোমাকে দিতেই হবে, অন্তত আমার কাছে। কেন? ভালোবাসি হয়তো তোমাকে। ভালোবাসার থেকেও বড় টান অনুভব করি। তুমি থাকলে মনে হয় সব ঠিক হয়ে যাবে। আমি কখনো হেরে যাব না। আমার মতো কালো মেয়েকে, আপনার অত সুন্দরী স্ত্রী থাকতে। সুধা, তোমায় সত্যি বলি, সুস্মিতাকে আমি ভালোবাসি। আমরা ভালোবেসেই বিয়ে করেছিলাম। আমার যে পেশা তা নিয়ে ও তাচ্ছিল্য করে, সেই তো আমাদের যোগসূত্র। অথচ বিয়ের পর সব বদলে গেল। ওর জীবনে বড্ড কোলাহল, দুদণ্ড সময় নেই। বললে বলে আমার মতো ভবঘুরে হলে ওর বাপির মান থাকবে না। সুস্মিতা যেন আমার স্ত্রী নয়, ওর বাপিরই মেয়ে। অথচ আমি এখনো ওকে ভালোবাসি। ওর রোজ খোঁজ নিই ফোন করে, কিন্তু ওর ফোন আমার কাছে আসে না। বড্ড বড্ড উড়তে ভালোবাসে ও। আর আমি? তুমি তো, আমি তোমাকে কিভাবে ভেবেছি সে যদি বুঝতে। দুমড়ে মুচড়ে যাওয়া এক শিল্পীকে তুমি ফিরিয়ে এনেছ, মায়ের সেই স্নেহ ফিরিয়েছ। তোমার কাঁধে মাথা রাখলে আমি স্বপ্ন দেখতে পাই। তোমার ভেজা চুলগুলোকে বারবার কালির আঁচড়ে আঁকতে চাই। তোমাকে এত দেখেছি, স্টাডি করেছি, তবু মনে হয় আরো কত কি বাকি। তুমি যদি রোজ আমার ক্যানভাসের ওপারে দাঁড়াও, আমি রোজ আঁকতে পারি তোমায়। যে রং চাইবে সেই রঙে আঁকতে পারি। তুমি আমার মানুষ কন্যা। সুধা জড়িয়ে ধরে অয়নকে। আজ তার আটকে রাখা অশ্রু জল অয়নের লোমশ বুক ভিজিয়ে দিচ্ছে। ভালোবাসো কেন আমার মতো মেয়েকে যে ভালোবাসতে নেই? তুমি জানো না আমি কে? জানি না, জানতে চাইও না। শুধু এই যে মুহূর্তগুলো, এগুলো বন্দি করতে চাই। এই যে এখন তুমি আমায় ভালোবাসছো, বলো আর কি এমন করে কোনোদিন বাসবে? এই রাত, আমাদের এই কথাগুলো, এগুলো কি আর ফিরে আসবে? তুমি আমার নও সুধা, আমি জানি, কিন্তু মুহূর্তগুলো আমার। এই আমার ক্যানভাস, যতবার আমার ক্যানভাসে তুলির আঁচড় বসবে, ততবার তোমার মুখটাই ভেসে উঠবে। এটাই আমার তুলির, আমার ক্যানভাসের ভবিতব্য। সুধা অয়নকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। সুধার কাছে এই মুহূর্ত বন্দি করবার মতন কোনো তুলি নেই, ক্যানভাস নেই, আছে শুধু অনুভূতি, ইন্দ্রিয়, আর তার ওপরেও স্মৃতি।
স্মৃতিতে সুধা বেঁধে রাখবে এই মুহূর্তকে। আর কোনো মায়া ভরা রাত একা কাটাবে না। অয়ন থাকবে ওর রন্ধ্রে রন্ধ্রে, অনুভবে, ঠোঁটের কোণের হাসিতে। পরদিন ঘুম থেকে উঠতে দেরি হয় অয়নের। আজই সুধাকে বলে শেষ ক্যানভাসটা শুরু করতে হবে। ইতিমধ্যেই ইমেইলে এই সোসাইটির হেড তাড়া দিতে শুরু করেছে। বুধন, 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 সুধা কোথায়? সেইটা তো জানি না দাদাবাবু। কোথায় একটা বেরিয়ে গেলেন। এইটে আপনাকে দিতে বলেছেন। ছোট্ট একটা চিঠির মতন। অয়ন খুলে পড়তে থাকে। যেহেতু চিঠিটা আমার লেখা, তাই আজ আমার পূর্ণ স্বাধীনতা। তোমায় আজ আমি তুমি করে বলবো। চিঠির এই সুবিধা জানো, সামনে থাকতে যা সংকোচ, চিঠিতে সেসব থাকে না। অয়ন, ভালোবাসা আমার কপালে শয়নি কোনোদিন। যা দিয়েছ সেই ভাগ্য। বাবা মারা যাওয়ার পর মায়ের বোঝা হয়ে রইব না বলে ঘর ছেড়ে বেরিয়েছিলাম। বিয়ের অনেক চেষ্টা চলেছিল জানো, 18 পেরোনোর আগে থেকে, কিন্তু হলো না। বাবা মারা যাওয়ার পর মা আরও দিশেহারা। আরও 2টো বোন রয়েছে ঘরে। আমি থাকতে তাদের বিয়ে দেওয়া সম্ভব ছিল না, তাই বেরিয়ে এলাম। কারো বোঝা হয়ে রইব এ ভাবতেও আমার দম বন্ধ লাগে। আমার গায়ের রংটা কালো, মনটা তো আর নয়। নষ্ট মেয়ে হওয়ার ভয় ছিল, তবুও বেরিয়েছিলাম। বাচ্চা ছেড়েই দিয়েছিলাম। ভালো থাকাটা ভুলেই গিয়েছিলাম। ভেবেছিলাম নষ্ট মেয়েই হব, সেই জেদেই এসেছিলাম তোমার কাছে। কিন্তু তুমি হতে দিলে না। তুমি আর্টিস্ট। ভেবেছিলাম নগ্ন হতে হবে, সময়কালে শুতে হবে তোমার বিছানায়। কিন্তু তোমার ক্যানভাস আবার আমার স্বপ্ন দেখালো, ভালোবাসতে শেখালো, ভালোভাবে বাঁচতে শেখালো। না, ঘরে স্বপ্ন আমি দেখি না। সত্যি বলতে এই যান্ত্রিক দুনিয়ায় ঘর বাঁধবো, এই কথাটা যেন মতো খেলো হয়ে যাচ্ছে দিনকে দিন। কেউ বাঁধনে থাকতে চায় না, নিজেকে আটকে রাখতে চায় না। সবাইকে আকাশ ছুঁতে হবে যে। মাটির মানুষেরা আকাশ ছুঁতে ছুঁতে শরীর থেকে মাটির গন্ধ মুছেই ফেলে। এখানে স্বার্থপরের সংখ্যা অনেক অনেক বেশি জানো। আমি সে দলে নাম লেখাইনি। আমি স্বার্থপর হতে পারলে হয়তো অনেক সুখী হতাম। কিন্তু আমার যে সুখী করাতেই আনন্দ, অন্যকে ভালো রাখার মধ্যে যে চোরা উচ্ছ্বাস লুকিয়ে থাকে, তা অসাধারণ লোকেরা বোঝে না। তুমি ঠিক বলেছিলে জানো, আমি বড় সাধারণ। তাই বুঝি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে ভালো রাখাটাই আমার কাছে প্রধান, তোমাকে পাওয়াটা নয়। আর জানো তো, খুব দামি জিনিসগুলোকে না পেতে নেই, পেলেই আস্তে আস্তে সস্তা হয়ে যায়। যে উঁচু স্থানে আমায় অধিষ্ঠিত করেছো তুমি, তা আমি খোয়াতে পারবো না কখনো। আমি সস্তা হতে পারবো না। আমি তোমার কাছে সহজ হয়ে রই। তোমার ঘর যেমনই হোক, ঘর তো। ঘরের মূল্য আমি বুঝি। যেদিন নিজের সম্পূর্ণটা জুড়ে বাঁচতে শুরু করবে, সেদিন দেখবে তোমার ঘর তোমার সাথেই, আর তোমার সুধাও তোমার সাথেই। তাই চললাম। একটা বাচ্চাদের স্কুলে আমার ঠিক ব্যবস্থা হয়ে যাবে হয়তো, আশা আছে। বাচ্চারা আর যাই হোক, গায়ের রংটা দেখে না। আর হ্যাঁ, বলেছিলে না শেষ ক্যানভাসটা কি হবে? যদি আমার মতো মেয়ের কাছে স্বপ্ন বলো, কাল রাতের শেষ মুহূর্তটাই হলো আমার স্বপ্ন। হয়তো এক একজন সাদামাটা মেয়ে
যারা ওড়ার জন্য আকাশ পায়নি, তাদের কাছে একটা বুকে মাথা রেখে কাঁদতে পারাটাই সুখ আর স্বপ্ন। পারলে ওটাই এগো। সাধারণ মেয়েদের গল্প কেউ লেখে না, কেউ তাদের অভ্যন্তরের ক্ষতগুলো দেখতেই চায় না। তোমার ক্যানভাসে সেসবই এগো। আর হ্যাঁ, স্বপ্ন দেখতে ভুলো না, আমিও ভুলবো না। ভালো থেকো আর নিজেকে ভালো রেখো, তবেই আমি ভালো থাকবো। ছ মাস পর অয়ন তার ৩ নম্বর সংবর্ধনা নিতে হাজির হয় সর্বভারতীয় চারুকলা মিউজিয়ামে। বিদেশি সেই সংস্থা আলাদা করে অয়নের জন্য এক্সিবিশনের ব্যবস্থা করেছিল। ওর 7টা ক্যানভাসে সবটা জুড়ে সুধা। শেষের ক্যানভাসে একটি মেয়ে একটি ছেলের বুকে মাথা রেখে পরম সুখে চোখ বুজে আছে, আর ছেলেটি ওকে জড়িয়ে রেখেছে আবেশে। অনেকেই এই আঁকাটাই কিনতে চাইছে, কিন্তু এটা শুধুই প্রদর্শনীর জন্য। বাকি 6টা বিক্রির জন্য হলেও 7 নম্বরটি শুধুই অয়নের নিজের। সংবর্ধনা নিয়ে সবাই জানতে চায় এই উত্থানের রহস্য কি। অয়ন জানায়, একটি মেয়ে আমায় স্বপ্ন দেখতে শিখিয়েছিল, আর শিখিয়েছিল মুহূর্তকে কিভাবে ক্যানভাসে বন্দি করতে হয়। এই সব কিছু তারই। আমরা আজীবন ভালোবাসা খুঁজে মরি, ভালোবাসার খোঁজে মরি। যারা সত্যিই আমাদের ভালোবাসে তারা আমাদের শিখিয়ে দিয়ে যায় নিজেদের কিভাবে ভালোবাসতে হয়। ভালোবাসার মানুষগুলোকে সবসময় পাশে থাকতে হবে তার কোনো মানে নেই। কিছু মুহূর্ত নিয়েও আজীবন বেঁচে থাকা যায়। ভালোবাসা বিস্তারে নয়, গভীরতায় মাপতে হয়। সেই মেয়েটি আমায় এভাবেই ভালোবাসতে শিখিয়েছে। সুধা, তুমি যদি সত্যি এসব শোনো বা দেখো, জেনে রেখো আমি ভালো আছি, আমি ভালোবাসায় আছি। অলক্ষ্যে সুস্মিতা মুখ লুকায়, কিছুটা অপরাধ বোধে, কিছুটা লজ্জায়, কিছুটা আত্মগ্লানিতে। অয়ন চোখ বোঝে, সুধা সেই একইভাবে হাসছে। সমস্ত শিল্পীরই জীবনে হয়তো এমনই এক সুধা থাকে, যে তার জীবন গুছিয়ে দিয়ে বাকি জীবনের রসদ জুগিয়ে কোথায় যেন হারিয়ে যায়। আজকের গল্প পাঠে ছিল সায়ক। বিভিন্ন চরিত্রে আলোকলতা, সায়ক, তমাল, সায়নী এবং রক্তিম। নির্দেশনায় স্মিতা ও দিগন্তিকা। শব্দগ্রহণে ম্যাক্স, আবহ ও শব্দ সংযোজনে ম্যাক্স এবং সায়ক। পোস্টার ডিজাইন কভারম্যান অভিব্রত এবং সূত্রধারে আমি অনুভব। শুনছিলেন মুকুলিকা দাসের কাহিনী ক্যানভাস। মুকুলিকা দাসের লেখা অনলাইনে পড়তে ফলো করুন তার ফেসবুক পেজ, লিংক রইল ডেসক্রিপশন বক্সে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।